আমরা দাঁড়িয়ে আছি ডুলুং নদীর ওপর। পূর্ব তীরে মা কনক দুর্গার মন্দির, আর পশ্চিমে চিল্কিগড় রাজবাড়ি। এই নদীটি চিল্কিগড় মৌজাটিকে দ্বিখণ্ডিত করেছে। এর উৎপত্তি স্থল হল জাম্বনের উত্তর দিকে একটি ছোট্ট পাহাড়, নাম তার দীঘল পাহাড়ি। বর্তমানে এটা বেলপাহাড়ি থানার আওতায়। ডুলুং দক্ষিণে প্রবাহিত হয়ে রোহিণী গ্রামের কাছে মিলিত হয়েছে সুবর্ণরেখা নদীতে। এর গতিপথ প্রায় ৬০ কিলোমিটার। এখনো নদীর বাঁকে বাঁকে নির্জন বনটা দেখলে গা ছমছম করে। মনে হয় ৩৫০ বছর আগে কি অসম্ভব ভয়ঙ্কর পরিবেশ ছিল এখানে। লোকশ্রুতিতে শোনা যায়, চিল্কিগড়ের রাজপুরোহিতরা এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরে পুজো করতে যেত। পুজো করে বাড়ি ফিরতে অনেক সময় অনেক রাত হয়ে যেত। পুরোহিতরা বেশ ভয়ে ভয়ে বাড়ি ফিরত। সামনে অবশ্যা, তাই এত অন্ধকার। সন্ধ্যা করে মাকে শয়ন দিতে বড্ড দেরি হয়ে গেল। ভালোই ভালোই প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। জয় মা দুর্গা। কে কে হাসে? কে হাসে? কে? বড্ড ভয় পেয়েছিস? কার কণ্ঠস্বর? কে তুমি? কে? এ কার কণ্ঠস্বর? কে তুমি? তোর কোনো ভয় নেই, তুই আমার সেবক। তোর সেবায় আমি তুষ্ট। তুই এভাবেই চিরদিন পবিত্রতার সঙ্গে আমার সেবা করিস। তুমি আমার কনক মা? হ্যাঁ রে, এই জঙ্গলই হচ্ছে আমার বিচরণ ক্ষেত্র, আমার লীলা স্থান। তোর ভয় পাবার কি আছে? আমি তো আছি। মা গো, তুমি আমার এত কাছে, তবু তোমায় দর্শন করতে পারছি না কেন মা? সময় হলে নিশ্চয়ই দেখা পাবি। তোর ভয়ের কিছু নেই। আমি প্রতিদিন তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যাব। তবে একটা কথা মনে রাখিস, ভুলেও পেছন ফিরে তাকাবি না, একদম না। তোমার আদেশ আমার আজীবন মনে থাকবে মা, আজীবন মনে থাকবে। অতীতে এই জঙ্গলের নাম ছিল তিহার ঢিপা। ত্রিপাঠী পদবীটি লোকমুখে অপভ্রংশ হয়ে হয়েছিল তিহার, আর ঢিপা হল উঁচু স্থান। ৬১ একর এই জমি ভূমি রাজস্ব দপ্তরের নথি অনুযায়ী দেবোত্তর সম্পত্তি। এর মালিকানা এখনও সেবায়িত রানী তড়িৎপ্রভা দেবী আর তাঁর স্বামী জগদীশচন্দ্র দেওধাবল দেবের নামে রয়েছে। বর্তমানে যেখানে কনক দুর্গার মন্দির, সেখানেই ছিল অতীতের রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের চারদিকে ঘন কাঁটা বাঁশের জঙ্গল ছিল। বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে বাঁচতে পরিখা কাটা ছিল চারদিকে। পরিখাটির নাম ছিল দেবী দহ। বর্তমান প্রশাসন এই গভীর জঙ্গলটি সংস্কার করে নতুন নামকরণ করেছে কনক অরণ্য। বাইরের দিকে জঙ্গল কিছুটা পরিষ্কার করে তৈরি হয়েছে গাড়ি রাখার স্থান, আর তৈরি হয়েছে পর্যটকদের জন্য গেস্ট হাউস।
প্রবেশপথের মুখে একটি টিকিট কাউন্টার। বর্তমানে জঙ্গল ও মন্দির দর্শনের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। জঙ্গলের বেশিরভাগ অংশ ঘিরে দেওয়া হয়েছে লোহার জাল দিয়ে। এতে একটা উপকার হয়েছে, জঙ্গলটির আয়ু বেড়েছে। তবে নিঃসন্দেহে জঙ্গল হারিয়েছে তার নিজস্বতা। জঙ্গলটা নিয়ে খুব চিন্তা হয়ে গেছিল, যে একবার খুব পাতলা হয়ে গেছিলো। আমি জঙ্গলটাকে খুব রক্ষা করবার চেষ্টা করেছিলাম, পারিনি। লোকে কাঠ কেটে নিয়ে যেত, জঙ্গলটার মহত্ব বুঝতো না। আমি এইটুকু জানতাম যে এটা আয়ুর্বেদিক প্লান্টস, অনেক রকমের মেডিসিনাল প্লান্টস এখানে অনেক রকম আছে, এটা ছোটোবেলার থেকেই জানতাম। কিন্তু এই যে জঙ্গলটা 60 একরের জঙ্গল, দিস ইজ নট এ ম্যানমেড জঙ্গল। বটানিস্টরা বলছেন যে ইট ইজ 5000 years old। তার কারণটা হচ্ছে ওই যে ওই ডালগুলো ঝুলে আছে, ওইগুলো হচ্ছে এর এজের ডিটারমিনেশনের ফ্যাক্টর আর কি। যিনি ভিডিও ছিলেন, গিরনির ভিডিও, আলিম আনসারি, হ্যাঁ, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। উনি দুবেলা মন্দিরে আসতেন, আলিম আনসারি। জঙ্গলটা বেশ গ্রোথও হয়ে গেছে, চারপাশে ঘেরা লাগিয়ে, তো উনি একটা খুব ভালো কাজ করে দিয়ে গেছেন। কলকাতা ইউনিভার্সিটি দুজন উদ্ভিদ বিজ্ঞানী, অধ্যাপক পি কামিল্লা এবং এন পৈরা, ওনারা ন্যাশনাল বোটানিক্যাল সোসাইটির পত্রিকায় মোট 318টি প্রজাতির গাছের বিবরণ দেন। পরবর্তীকালে উদ্ভিদ বিজ্ঞানী, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর রাসবিহারী ঘোষ এবং আমাদের ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যাপক ডক্টর দেবব্রত দাস, ওনারা আরও 115টি গাছের প্রজাতির বিবরণ দেন। এ সমস্ত গাছগুলোর যেমন ভেষজ গুণ আছে, তেমনি অর্থনৈতিক গুরুত্বটাও কিন্তু অপরিসীম। আচ্ছা, আমি আস্তে আস্তে না বাইরে একটা বোর্ড দেখলাম, এখানটায় প্রচুর পাখির ছবি আছে। সেটার সাথে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ স্যার, পক্ষীতত্ত্ববিদরা অনুসন্ধান করে জানতে পেরেছেন অসংখ্য প্রজাতির পাখির বাস এই গভীর কনকরণ্যে। এই দেবীদহে কিছু বিরল প্রজাতির মাছ এবং কচ্ছপ আছে, আর আছে কালো গোখরো সাপ। হ্যাঁ, ভয় পাবেন না স্যার, এখন আর অত কিছু দেখতে পাবেন না। কেন? কথিত আছে মা দুর্গার মাটিতে এরা ফনা তুলে দাঁড়াতে পারে না। আমাদের নির্দেশ আছে যে আমরা আরতি করে বাড়ি যখন যাব তখন আর পিছনে আমরা ঘুরে আসব না। তার জন্যে আমাদের পূর্বপুরুষ যখন যেতেন, আগে কী হচ্ছে, মাঠে মাঠে হারকিল নিয়ে যেতেন সন্ধ্যাবেলা আরতি করে। দেখছেন যে একদিন ঝুমুরের শব্দ শোনা যাচ্ছে পিছনে, তিনি তাকিয়েছিলেন। তাকাবার পরে তাকে কালো সাপে দংশন করে, দিয়ে সে মাঠে পড়ে যান। তখন সে কাঁদতে কাঁদতে বলছে, মা তোর পুজো কে করবে, আমি তো এখানে মরেই যাব। তখন সে একজন বুড়ি মানুষ এসে, মহিলা এসে বললেন, যা বাবা তুই বাড়িতে চলে যা, তোর কিছু হবে না। আর আজ থেকে তোর যে কালো সাপ কামড়েছে, তাই আজ থেকে আমার মাটিতে কোনো দিন কালো সাপ ফনা তুলে দাঁড়াতে পারবে না, আর কালো সাপ থাকবেও না। আর বললেন, এই ভুল কোনো দিন আর করবি না। বর্তমানে মা কনক দুর্গার মহিমায় চিল্কিগড় পরিণত হয়েছে একটি পর্যটন কেন্দ্রে। এই সেই আকাঙ্ক্ষিত স্থান, যেটি দেখার জন্য অসংখ্য মানুষ দূর দূরান্তর থেকে এখানে আসেন, মাকে দর্শন করেন, মনের বাসনা জানান। সামনের যে বড় অংশটি, এটিকে বলা হয় জগমোহন। এই কথাটি নেওয়া হয়েছে উড়িষ্যা থেকে, আমরা যাকে যজ্ঞস্থল বলে থাকি। দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে এই হোমকুণ্ড প্রজ্বলিত হয়। দশমীর দিন ঘট বিসর্জনের পর নেভানো হয় হোমাগ্নি।
আমার এক বছর সৌভাগ্য হয়েছিল জানেন দেবী কনক দুর্গার পুজো দেখার। জেনেছিলাম মহালয়ার দিন থেকে শুরু করে অর্থাৎ দেবীপক্ষের সূচনা থেকে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে মায়ের আরাধনা শুরু হয়। তারপর ষষ্ঠীর দিন সকাল থেকে রাজপরিবারের নানা রীতিনীতির মধ্যে দিয়ে পুজোর কার্যকলাপ শুরু হয়। ষষ্ঠীর দিন সকালবেলায় পুরোহিতরা আসেন, পুরোহিতদিককে বরণ করতে হয়। কালী মন্দিরে বসে পূজা পদ্ধতি যে রকমভাবে চিরাচরিত হয়ে এসছে সেইভাবেই মন্ত্র উচ্চারণ, পূজা পাঠ, তারপরে ওই গোত্র উচ্চারণ করে আমার নিজের গোত্র, পুরোহিতের গোত্র উচ্চারণ করে ওদিকে বরণ করা, বরণ করে ওদের উপরে দায়িত্ব দেয়া যে আপনারা হোম, যজ্ঞ, পুজো, আর্চা যা কিছু সমস্ত দায়িত্ব আপনাদের উপরে দেওয়া হলো। ষষ্ঠীর দিন এইটা হয়ে যাওয়ার পর ওনারা এখান থেকে যে খাড়াপাট আছে তরোয়ালের মতন, তো এখন ওইটাকে পুজো করে সিঁদুর লাগিয়ে ওইটি মন্দিরে যায়। বরণ করার পর ওরা এইটাকে ও ছাতা ধরে, নাপিত ছাতা ধরবে, সামনে ঢোল বাজাবে এবং পুরোহিত সেই খাড়াপাট ধরে, আমরা খাড়াপাট বলি এখানে, তা ছাতা ধরে ওকে নিয়ে যাওয়া হবে মন্দির। শক্তি পুজোর আদলে মা কনক দুর্গার পুজো হয়। এটি প্রচলন করেছিলেন রাজা জগদীশচন্দ্র ধওলদেও। উনি তান্ত্রিক মতে দীক্ষিত ছিলেন। বর্তমান রাজপুরোহিত আতঙ্কভঞ্জন ষড়ঙ্গী ও তার মেজপুত্র কৌশিক ষড়ঙ্গী খাড়া পাট্টা বহন করে পদযাত্রা সহকারে এগিয়ে চলল দেবী কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। এই ষড়ঙ্গী পরিবার দীর্ঘদিন যাবৎ রাজপরিবারের সঙ্গে জড়িয়ে আছে। রাজবাড়ির ফটক পেরিয়ে পুরোহিতরা খাড়া পাট্টা নিয়ে চিল্কিগড়ের মূল রাস্তায় এসে পড়ল। ধীরে ধীরে ডুলুং নদীর সেতুর ওপর দিয়ে এসে ঢুকে পড়ল কনক অরণ্যের ভিতর। তারপর মন্দির চত্বর পেরিয়ে এগিয়ে এলো গর্ভ মন্দিরের ভিতর। তখন মায়ের নিত্য পুজো শুরু হয়ে গেছে। প্রচুর ভক্তের সমাগম। পুরোহিত গৌতম ষড়ঙ্গী খাড়া পাট্টাটি নিষ্ঠা সহকারে মায়ের বেদির ওপর দাঁড় করিয়ে সেটি পুজো করলেন। এরপর মঙ্গল কলস ও খাড়া পাট্টাটি নিয়ে ডুলুং নদীর উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের লাল মাটির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলল নদীর ঘাটের দিকে। অবাক বিস্ময়ে দেখলাম ডুলুং নদীর পাড়ে অতীতের সেই পড়া পাথরটির ওপর বসে পুরোহিতরা ব্রাহ্মণ রাজত্বের রাজা বিশ্বরূপ ত্রিপাঠী ও রানী মহামায়ার আত্মার শান্তি কামনা করে ওই পাথরটিকে পুজো করলেন। পুজো সম্পন্ন হবার পর নদী থেকে মঙ্গল কলস ভর্তি করে সেই জল শোধন করলেন।
এরপর ফিরে আসলেন মন্দিরে। সারা দিন নানা অনুষ্ঠান পর্ব শেষ করে সন্ধে নামার পূর্ব মুহূর্তে আবার আরেকটি কলস ও খাড়া পাট্টা নিয়ে ডুলুং নদী থেকে জল তুলে নানা ক্রিয়াকর্মের ভিতর দিয়ে এসে হাজির হন গভীর জঙ্গলের ভিতর। সেখানে ছোট্ট একটি বেল গাছের তলায় শুরু হয় বিল্ল অধিবাস বা বেল বরণ। যাগ যজ্ঞের ভিতর দিয়ে ধীরে ধীরে গভীর রাত নেমে এলো। পুজো সম্পন্ন হবার পর সারা রাত্রি ওই কলস ও পুজোর সাজ সরঞ্জাম নিয়ে এক রাজ কর্মচারী পাহারায় বসে রইল। ধীরে ধীরে ভোরের আলো নেমে এলো কনকন। ওই রাজ কর্মচারী একইভাবে একই স্থানে বসে আছে। আমার কাছে এটি একটি নতুন অভিজ্ঞতা। দেখলাম নিষ্ঠা সহকারে রাজপুরোহিতগণ একটি বড় কচু পাতার ওপর ওং লিখে নানা ক্রিয়াকর্ম সম্পন্ন করলেন। কলাবউ আর কলস নিয়ে এসে হাজির হলো বকুল গাছের নিচে। সেখানে 8 দিক স্মরণ করার জন্য 8টি ছোট কলসে জল ভর্তি করে পথ বরণের অনুষ্ঠান সম্পন্ন করে। কলাবউ এবং কলস নিয়ে বর্তমান রাজা বীরজেশ ধওলদেও আর পুরোহিতগণ মন্দিরে কনক মায়ের সামনে রেখে সপ্তমীর পুজো শুরু করেন। অষ্টমীতে এখনো রাতে সন্ধি পুজো ও নিশা পুজোতে বিরাম ভোগ দেওয়ার রীতি চলে আসছে। জনশ্রুতিতে জানা যায় মা দুর্গা রাত্রে এসে রন্ধন করেন। আনুমানিক 16 শতাব্দীর শেষে
সামন্ত রাজা গোপীনাথ দাস মত্তগৎ সিংহের আমলে উনি মা মহামায়ার মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই সময় নরবলির নিয়ম ছিল বলি সামগ্রী হিসেবে রাজ্যের কোনো প্রজাকে বিবেচিত করা যাবে না, আবার কোনো ব্রাহ্মণ সন্তানকেও নির্বাচিত করা যাবে না। কিন্তু এক বছর মা মহামায়ার পুজোতে তোমার নাম কি ভাই? কি হলো বলো, তোমার নাম কি? তোমার নাম কি? বোবা নাকি? তোমার নাম কি? নাম কি ভাই? আমি আমি মধুসূদন করণ। মধুসূদন বংশ? এই বংশটা কি বংশ? আমি 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 ব্রাহ্মণ বংশের সন্তান। ব্রাহ্মণ? এ অনাচার, এ অনাচার, এ অনাচার। यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूमनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी। মা তুই কি সর্বনাশ করলি মা? আজকে মহানবমীর দিন ব্রাহ্মণকে বলে দিতে হবে। মা বাঁচা বাঁচা মা, আমাদের বাঁচা। আসুন আসুন আসুন, এই যে তোমার নিবাস উড়িষ্যার মালকানগিরি। মালকানগিরি? নাম? আগে মহারাজ মধুসূদন করণ। মধুসূদন? সর্বনাশ! তোমরা তোমরা এ কি করেছো? তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমাদের সব কটাকে মেরে চাপকে পিঠে ছাল তুলে দিতে হয়। সবই মায়ের ইচ্ছা। মা নরবলি চাইছেন না, না হলে মা মহামায়া এই ব্রাহ্মণ সন্তানকে এখানে কেন না টেনে না এনেছেন? না না না, এখনই মুক্ত করুন, মুক্ত করুন একে। যাও যাও, একে মুক্ত করো। আজ থেকে আমার রাজ্যে নরবলি বন্ধ। ওকে মায়ের কাছে নিয়ে এসো। আসুন মহারাজ। কি ভাবছেন স্যার? স্যার কি ভাবছেন? ভাবছি যে যুবককে নরবলি দেওয়ার জন্য হাড়িকাঠের সামনে আনা হয়েছিল, ওর মনের অবস্থাটা কি ছিল। আর যদি ওই সন্তান ব্রাহ্মণ বংশের না হয়ে অন্য কোনো বংশের হতো, তাহলে ওর মুন্ডুহীন ওই দেহটা হাঁড়ি কাঠের সামনে ছটফট, উফ কি ভয়ঙ্কর, ভাবতে পারছি না। এই ব্যাপারটা আমার নাটকে ভয়ঙ্করভাবে আসবে, ভয়ঙ্করভাবে। চলুন মাকে প্রণাম করে আসি। হ্যাঁ চলো। চলুন।